আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শুরুতেই শিরোনাম। ছেলের শরীর থেকে 2 সেকেন্ডেই উধাও হয়েছে করোনা। আইওআই সমাবেশে জানালেন ট্রাম্প, মহামারীকে ঠুনকো আখ্যা দিয়ে শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান। তাইওয়ান প্রণালীতে নোঙর ফেলল আমেরিকান যুদ্ধজাহাজ, সতর্ক করল চীন। সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং। মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ, সর্বত্র প্রশংসা। ব্যর্থতায় নরেন্দ্র মোদীর সমালোচনা রাহুল গান্ধীর। নাগর্নো কারাবাখ যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল আর্মেনিয়া, নতুন এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজান। এবং ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি বলল আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। ভোটের আগে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার আইওয়া এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি করোনা ভাইরাসকে ঠুনকো জিনিস আখ্যা দিয়ে শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান জানান। তিনি নিজের ছেলে ব্যারন ট্রাম্পের মাত্র 2 সেকেন্ডের জন্য করোনা হয়েছিল বলেও উল্লেখ করেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। Thank you very much, everybody. Hello, Des Moines. Oh, it's been a good time we've had in Des Moines. করোনা ভাইরাসের ধাক্কা সামলে উঠতে না উঠতেই পরপর 3 দিন 3 স্টেটে নির্বাচনী সমাবেশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি ছুটে যান আইওয়া ডেসের মোয়েন্স এলাকায়। সেখানে এক নির্বাচনী সমাবেশে তিনি করোনা ভাইরাস নিয়ে চমকপ্রদ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বাবার মতোই চমক দেখিয়েছে 14 বছরের ব্যারন ট্রাম্প। They're young and their immune systems are strong and they fight it off 99.9%, and Barron is beautiful and he's যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে আইবার ওই নির্বাচনী র্যালিতে গিয়ে ট্রাম্প বলেন, খুব অল্প সময়ের জন্য ব্যারনের করোনা ভাইরাস হয়েছিল। ট্রাম্প আরো বলেন, আমার তো মনে হয় না সে বুঝতেও পেরেছে যে সে করোনা আক্রান্ত হয়েছে, কারণ ওদের বয়স কম আর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়ায় তারা করোনাকে হারিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ব্যারনের করোনা টেস্ট পজিটিভ এসেছে। এরপর বলতে গেলে 2 সেকেন্ডের মধ্যেই দেখা গেল ব্যারন ঠিক আছে, ওর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এমন ঘটনা হয়েই থাকে উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, মানুষের করোনা ভাইরাস হয় এবং চলেও যায়, শিশুদের আবার স্কুলে পাঠান। ডোনাল্ড ট্রাম্প বরাবরই যত দ্রুত সম্ভব স্কুলগুলো খুলে দেওয়ার কথা বলে আসছেন, কিন্তু ট্রাম্পের এমন মতামতের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রের শিক্ষকদের ইউনিয়ন। তাদের আশঙ্কা, শিক্ষার্থীদের থেকেও শিক্ষকরা করোনা আক্রান্ত হতে পারেন। এবার ছেলে ব্যারনের করোনা থেকে সেরে ওঠাকে নিজের মতামতের পক্ষে যুক্তি হিসেবে দেখাচ্ছেন ট্রাম্প। আইওয়ার ও সমাবেশ থেকে আবারও স্কুল খোলার ব্যাপারে তার মত তুলে ধরেন ট্রাম্প। এ সময় তিনি নির্বাচনে জয়ী হওয়ার আশা জানিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনাও করেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। ফ্লোরিডার একটি প্রবীণ নিবাস কেন্দ্রে নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, করোনা ভাইরাস মহামারীর উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের অপ্রয়োজনীয় হিসেবে মনে করছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেকটোরাল কলেজের 270 ভোট পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড হিসেবে মনে করা হয় ফ্লোরিডা এবং
পেনসিলভানিয়াকে। ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাইডেন বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এর ফলে ফ্লোরিডার জ্যেষ্ঠ বাসিন্দা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি। এবার অন্যান্য প্রসঙ্গ। সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাপকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় সহায়তার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। মাইক পম্পেও বলেন, আমাদের প্রত্যাশা সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করবে। আমরা এখনও আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি সফল করতে রিয়াদের সহায়তার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই চুক্তি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য ফিলিস্তিনি নেতাদের চাপ দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার ঘটনায় ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গত মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে এই হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এই মামলায় ফাহিমের ব্যক্তিগত সহকারী হাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এদিন কারাগার থেকে স্কাইপের মাধ্যমে হাসপিল আদালতের কাছে পরিকল্পিত খুনের কথা অস্বীকার করে। হাসপিল আদালতে নিজেকে নির্দোষ দাবি করলে রাষ্ট্রপক্ষ থেকে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়। আসামি পক্ষ এ ব্যাপারে রাজি হলে আগামী 11 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ রাখেন আদালত। ফাহিম সালেহ গত 13 জুলাই নিউ ইয়র্কে নিজ অ্যাপার্টমেন্টে খুন হন। প্রযুক্তি খাতের এই উদ্যোক্তাকে খুনের পর লাশ খণ্ড বিখণ্ড করে ফেলা হয়। এই ঘটনায় হাসপিলকে গ্রেপ্তার করে খুনের অভিযোগ আনা হয়। হাসপিলের বিরুদ্ধে পরিকল্পিত খুন ছাড়াও অর্থ সম্পদ লুট, চুরি, লাশ গুমের চেষ্টা এবং আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধজাহাজ নোঙর করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। তবে বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ নোঙর করেছে। এদিকে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। হংকং, তাইওয়ান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে সাম্প্রতিক সময়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। পাশাপাশি করোনা ছড়ানোর জন্য চীনকে দায়ী মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে তাইওয়ান এবং ভারতের সীমান্তে চীনা দখলদারিত্বের বিপরীতে দেশগুলোর পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এটিকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না চীন। সেনাদের যুদ্ধ প্রস্তুতি নিতে বলার পরদিনই তাইওয়ান প্রণালীতে আমেরিকান যুদ্ধজাহাজ নোঙর বাড়িয়ে দিয়েছে উত্তেজনার। সেনাদের যুদ্ধ প্রস্তুতি নিতে বলার পরদিনই তাইওয়ান প্রণালীতে আমেরিকান যুদ্ধজাহাজের নোঙর গড়া বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। অবশ্য আমেরিকান প্যাসিফিক ফ্লিটের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, তাইওয়ান প্রণালীতে জাহাজের ট্রানজিট একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের অঞ্চলের প্রতিশ্রুতিকে প্রদর্শন করে। এটিকে চীনের স্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল ঝাং চুনহুই বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে এটি থামানোর জন্য সতর্ক করে দিচ্ছি। এটি তাইওয়ান প্রণালীতে সমস্যা তৈরিতে উৎসাহিত করবে। আলাদা ভূখণ্ড, মানচিত্র, পতাকা, শাসন এবং নিজস্ব অর্থনীতি থাকলেও চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে মনে করে। এ কারণে গায়ের জোরে পুতুল শাসক বসানো থেকে শুরু করে চীন বিরোধীদের নিপীড়নের বিস্তর অভিযোগ রয়েছে শি জিনপিং সরকারের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের উপর চীন আরও আগ্রাসী হলে যুক্তরাষ্ট্র দেশটির পাশে দাঁড়ায়, আর এটিকে ভালোভাবে নিতে পারেনি চীন। একদিন আগে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির জন্য সবার মন এবং শক্তি প্রয়োগ নিবিষ্ট করার আহ্বান জানিয়েছেন। শতভাগ বিশ্বাসযোগ্যতায় দেশের অনুগত হয়ে কাজ করার জন্য সেনাদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার গুয়াংডংয়ের চাওঝু শহরে পিপলস লিবারেশন আর্মির মেরিন কোরের ঘাঁটি পরিদর্শনকালে সে দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়ে বলেন, তারা যেন শতভাগ অনুগত, শতভাগ সততা এবং শতভাগ বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করে। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস প্রসঙ্গ। প্যারিস এবং আরও 8 শহরে সান্ধ্যকালীন কারফিউ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া কমিয়ে আনতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন,
শনিবার সন্ধ্যা 7টা থেকে দেশ জুড়ে কারফিউ কার্যকর হবে। কমপক্ষে 4 সপ্তাহ ধরে সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। দেশটিতে স্বাস্থ্যগত জরুরি অবস্থাও জারি করা হয়েছে। শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, ফলে আবারও কঠোর বিধিনিষেধ জারি করতে বাধ্য হয়েছে বিভিন্ন দেশের প্রশাসন। বুধবার জার্মানিতে কঠোর বিধিনিষেধ জারি করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। গত এপ্রিলের পর প্রথমবার নতুন করে দৈনিক 5,000-এর বেশি সংক্রমণ ধরা পড়েছে। অপরদিকে নেদারল্যান্ডসে আংশিক লকডাউন কার্যকর হয়েছে। এর অংশ হিসেবে ক্যাফে এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার থেকে আগামী 15 দিন সব ধরনের বার এবং রেস্টুরেন্ট বন্ধ থাকবে। বাংলাদেশের সরকারি হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে 5,608 জনের প্রাণহানি হয়েছে বৈশ্বিক মহামারীতে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,600 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,84,559 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 14,104টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন 1,780 জন। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। সফররত আমেরিকান উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার ঢাকার একটি হোটেলে এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামী স্প্রিং সেশনের জন্য যুক্তরাষ্ট্রে গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম শুরু করার প্রতি জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের দূতাবাসে স্বাস্থ্য বিষয়ক যথাযথ নির্দেশনা অনুসরণ এই সেবা চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানান স্টিফেন বিগান। নিউ ইয়র্কে বিমানের ফ্লাইট ফের চালু করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা করেন শাহরিয়ার আলম। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, গণস্বাস্থ্য, কৃষি ও জ্বালানি সহযোগিতা নিয়ে কথা হয়েছে ওই বৈঠকে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সঙ্গেও আলাদা বৈঠক করেন স্টিফেন বিগান। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলে মেয়ে সহ 4 জনকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকারীরা ওই পরিবারের 4 মাসের শিশু মারিয়াকে হত্যা না করে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মাছের ঘের ব্যবসায়ী মোহাম্মদ শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসমিন সুলতানা। এদিকে জীবিত থাকা একমাত্র শিশুকন্যা মারিয়া সুলতানাকে স্থানীয় ইউপি সদস্য নাসিমা খাতুন নিয়ে যান। পরে তিনি তাকে আত্মীয়দের কাছে হস্তান্তর করেন। হত্যাকারীরা সিঁড়ির খড় দিয়ে ঢুকে তাদের খুন করে দরজায় শেকল দিয়ে চলে যায়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সেকশন কাজ করছে। দর্শক, করোনা ভাইরাস মহামারীর মধ্যেই চলতি অর্থ বছরে মাথাপিছু জিডিপি বা মোট দেশজ উৎপাদনে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই তথ্য জানানো হয়। এরপর থেকে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের অগ্রগতির সঙ্গে ভারতের তুলনা করে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিস্তারিত দেখুন রিপোর্টে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সবশেষ প্রতিবেদনে জানানো হয়েছে 2020 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে দাঁড়াবে $1,887.97, যা গত বছরের তুলনায় 3.96% বেশি। বিপরীতে চলতি অর্থ বছরে ভারতের মাথাপিছু জিডিপি হবে $1,877, যা গত অর্থ বছরের তুলনায় অন্তত 10.3% কম। মাথাপিছু জিডিপির হিসাবে কয়েক বছর আগেও বাংলাদেশের চেয়ে যোজন এগিয়েছিল ভারত, কিন্তু ধারাবাহিক উন্নতির মাধ্যমে বাংলাদেশ সেই ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে। বাংলাদেশের এমন অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে ভারতের গণমাধ্যমগুলো। দ্য ইকোনমিক টাইমস বলেছে, মধ্যবর্তী সময়কালে ভারতের সঞ্চয় এবং বিনিয়োগ যখন ধীরে এগোচ্ছিল, সেই সময় বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। 5 বছর আগেও ভারতের মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের চেয়ে 40% বেশি, কিন্তু এই 5 বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়েছে অন্তত 9.1% হারে। বিপরীতে ভারতের মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি ছিল 3.2% করে। এটি দানবাকার প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবধান কমিয়ে এনেছে, লিখেছে ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা।
অবশ্য আগামী অর্থবছরে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের চেয়ে আবারও এগিয়ে যাবে ভারত। IMF জানিয়েছে 2021 অর্থবছরে ভারতের মাথাপিছু জিডিপি 8.2% বেড়ে হবে $2030। তবে বাংলাদেশও খুব একটা পিছিয়ে থাকবে না। এদেশের মাথাপিছু জিডিপি 5.4% বেড়ে হবে $1990। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য মতে 2002 সালের পর থেকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি আর কখনোই কমেনি। তবে 2012 সালে ভারতের মাথাপিছু জিডিপি অন্তত 1% কমে গিয়েছিল বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। বাংলাদেশের এমন অগ্রগতির সঙ্গে ভারতের তুলনা করে টুইট করেছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিজেপির ঘৃণাভরা সাংস্কৃতিক জাতীয়তাবাদের 6 বছরের কঠিন অর্জন বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। অবশ্য শুধু ভারতকে ছাড়ানোই নয়, চলতি অর্থবছরে মাথাপিছু জিডিপির হিসাবে দক্ষিণ এশিয়ার শীর্ষ এবং গোটা এশিয়ার মধ্যে চতুর্থ হতে চলেছে বাংলাদেশ। এক্ষেত্রে ভারতের পাশাপাশি চীনকেও ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে গোটা বিশ্বের মধ্যে 6ষ্ঠ সর্বোচ্চ। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বলা হয়েছে 2020 অর্থবছরে মাথাপিছু জিডিপির হিসাবে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার আর মাত্র 2টি দেশ নেপাল ও ভুটানে ইতিবাচক প্রবৃদ্ধি হবে। এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি হবে শুধু মিশর, তিমুর লেস্ট ও তুর্কমেনিস্তানের। এক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি হবে 3.01%। অন্যদিকে এডিবির পূর্বাভাসে বলা হয়েছে 2021 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার বাড়বে 6.8%, যা হবে এ অঞ্চলের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নেব ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। নাগোর্নো কারাবাখ যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল আর্মেনিয়া। নতুন এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজান। এবং ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি বলল আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশন। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th Avenue, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন 7186852855। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুদ্ধবিরতিতে রাজি হয়ে দেশে ফের হামলা চালানো আর্মেনিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চল দখলকে কেন্দ্র করে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ সংঘাতে সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছেন বলে স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়ে নিজেদের মন্ত্রী দেশে ফেরার আগেই আবার আজারবাইজানে হামলা চালায় আর্মেনিয়া। জবাবে আজারবাইজানও পাল্টা হামলা শুরু করলে ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায় আর্মেনীয় সেনারা। সেসব ঘটনার ভিডিও প্রকাশ করেছে আজারবাইজান। এর মধ্যেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান টেলিভিশন ভাষণে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিয়েছেন। তবে তিনি দাবি করেছেন যে আর্মেনিয়ার সেনাবাহিনী এখনও ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। The Armenian people in Armenia and in Artsakh are resisting against the Azerbaijani and Turkish terroristic attacks. গত 27 সেপ্টেম্বর ওই অঞ্চলকে কেন্দ্র করে দুদেশের মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়। গত কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। এর মধ্যেই দুই পক্ষের শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তি করলেও তা একটা দীর্ঘস্থায়ী হয়নি। 80-র দশকের শেষে এবং 90 দশকের শুরুতে ওই অঞ্চল দখল করতে দুদেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। 1994 সালে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তারা কখনোই স্থায়ীভাবে শান্তি চুক্তি করতে পারেনি। বুধবার টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভাষণে আর্মেনীয় প্রধানমন্ত্রী পাশিনিয়ান বলেন, আর্মেনিয়ায় বহু হতাহত হয়েছে। তিনি বলেন, আমি আমাদের সকল ভুক্তভোগী শহীদ ও তাদের পরিবার, বিশেষ করে শহীদদের মায়েদের উদ্দেশ্যে নতজানু হয়ে সম্মান জানাই। তাদের এই ক্ষতিকে আমি আমার ও আমার পরিবারের ব্যক্তিগত ক্ষতি হিসেবে বিবেচনা করছি। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ তুলেছেন, আর্মেনিয়া তাদের গ্যাস ও তেলের পাইপলাইন আক্রমণ করেছে। তারা যদি সেখানকার পাইপলাইনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তাহলে আমি বলতে পারি যে এর পরিণতি গুরুতর হবে। অপরদিকে দুদেশের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার নিজেদের মধ্যে ফোনে আলোচনা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা বন্ধ করার লক্ষ্যে অতি দ্রুত যৌথ উদ্যোগ নিয়ে শান্তিপূর্ণভাবে নাগর্নো কারাবাখ দ্বন্দ্বের সমাধান করার ব্যাপারে আলোচনা করেছেন তারা। নাগর্নো কারাবাখ হচ্ছে ৪,৪০০ বর্গ কিলোমিটার আয়তনের একটি পর্বতাঞ্চল। ঐতিহাসিকভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী আর্মেনিয়ান এবং মুসলিম তুর্কদের আবাসস্থল। সোভিয়েত আমলে আজারবাইজান প্রজাতন্ত্রের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিত পায় এটি। আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও জনসংখ্যার অধিকাংশই জাতিগত আর্মেনিয়ান। 1988 থেকে 1994 সালের যুদ্ধে প্রায় 10 লাখ মানুষ ঘরছাড়া হয় এবং প্রায় 30,000 মানুষ মারা যায়। 1990 সালের যুদ্ধে বিচ্ছিন্নতাবাদী বাহিনী আজারবাইজানের কাছের ছিটমহলের কাছে কিছু জায়গা দখল করে। 1994 সালে যুদ্ধবিরতির পর থেকে অনেকটাই অচল অবস্থা বিরাজ করছিল। তুরস্ক প্রকাশ্যেই আজারবাইজানকে সমর্থন দিচ্ছে, অপরদিকে আর্মেনিয়ায় রাশিয়ার সেনাঘাঁটি রয়েছে। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। থাইল্যান্ডের ব্যাংককে বিক্ষোভ সমাবেশ প্রতিহত করতে জরুরি অবস্থা ঘোষণা করেছে থাই সরকার। জরুরি অবস্থা কার্যকরের পর বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে থেকে সরিয়ে দেয় পুলিশ। সরকার সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ এড়াতে দুই পক্ষের মাঝে অবস্থান নেন বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। এ সময় বিরোধী পক্ষকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি যেতে বাধা দেন তারা। এদিকে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকা থাই রাজা ভাজিরালঙ্কর্নের ক্ষমতা কমানোর দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগও চান তারা। দেশটির টেলিভিশনে এক ঘোষণায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংককে বেআইনিভাবে অনেক লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে আরও ২,০০০-এরও বেশি ইহুদি বসতি করতে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনে এই ধরনের বসতি অবৈধ হলেও বুধবার নতুন করে ২,১৬৬টি বসতির অনুমোদন দিয়েছে দেশটি। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রকাশিত বিতর্কিত পরিকল্পনায় পশ্চিম তীরের বিশাল একটি অংশ দখলের কথা উল্লেখ করা হয়েছিল। তার অংশ হিসেবেই বুধবার এই সিদ্ধান্ত নিল দেশটি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে শক্তিশালী হয়েছে ইসরায়েলের নীতি।
তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি স্থাপনের পরিকল্পনা আবারও পিছিয়ে যাবে। ইসরায়েলের সঙ্গে দূরত্ব বাড়বে আরব বিশ্বেরও। করোনার কারণে বিশ্বে কাজের পরিবেশে ব্যাপক পরিবর্তন এসেছে। করোনার কারণে অফিসে যাওয়ার বাধ্যবাধকতা হ্রাস পাওয়ায় প্রতি 10 জনের 9 জনই বাসা থেকে কাজ করতে আগ্রহী বলে নতুন সমীক্ষায় বেরিয়ে এসেছে। সিসকো সিস্টেমের নতুন এই সমীক্ষায় বলা হচ্ছে, মানুষ বাসায় কাজ করলে অনেক বেশি স্বাধীনতা উপভোগ করতে পারে। যুক্তরাজ্যের 2/3 কর্মী করোনার সময়ে বাসা থেকে কাজ করাকে অগ্রাধিকার দিচ্ছে। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ইতালি মহিলা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতি দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বিভিন্ন ধর্ষণ বিরোধী স্লোগান দেন উপস্থিত নারী নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লায়লা শাহর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মেহনাজ তাবাসসুম শেলির পরিচালনায় ধর্ষণের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দা শামিমা জামান, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সিনিয়র সহসভাপতি নার্গিস হাওলাদার, সহসভাপতি আখি সীমা কাউসার, নীলুফার বানু, সাংগঠনিক সম্পাদক বাবলি চৌধুরী সহ আরও অনেকে। এবার সংস্কৃতি সংবাদ। দর্শক, ক্লিওপেট্রা হলিউডে ফিরছে 57 বছর পর। প্রাচীন মিশরের এই রানীকে ঘিরে বায়োপিকে কাজ করতে আবারও জোট বেঁধেছেন ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডট এবং তার ওয়ান্ডার উমেন ছবির পরিচালক প্যাটি জেনকিন্স। নতুন এই ক্লিওপেট্রা আলোচনায় চলে এসেছে নির্মাণের আগেই। বিস্তারিত দেখুন রিপোর্টে। মিশরের টলেমাইক সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন ক্লিওপেট্রা। তার জীবন অবলম্বনে চিত্রনাট্য লিখছেন লাইতা কালুগ্রিদিস। 2004 সালে অলিভার স্টোন পরিচালিত আলেকজান্ডার দ্য গ্রেটের বায়োপিকের চিত্রনাট্যকার ছিলেন তিনি। গ্রিক বংশোদ্ভূত আমেরিকান এই চিত্রনাট্যকারের অন্য কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য মার্টিন স্করসেজের শাটার আইল্যান্ড ও জেমস ক্যামেরন প্রযোজিত আলিটা ব্যাটল অ্যাঞ্জেল। নতুন ক্লিওপেট্রা ছবিতে নাম ভূমিকায় থাকবেন গল গ্যাডট। এছাড়া প্রযোজকের দায়িত্ব সামলাবেন। তিনি উল্লেখ করেছেন, ক্লিওপেট্রার গল্প রূপালী পর্দায় তুলে ধরা তার অনেক দিনের ইচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগাভাগি করেছেন। মিশরের রানীর একটি শিল্পকর্ম শেয়ার করে গল গ্যাডট বলেন, আপনারা হয়তো জেনেছেন, প্যাটি জেনকিন্স ও লায়তা কালুগ্রিদিসের সঙ্গে মিলে মিশরের রানী ক্লিওপেট্রার গল্প বলবো। প্রথমবারের মতো নারীর চোখে তাকে উপস্থাপন করা হবে, সেটা ক্যামেরার সামনে এবং পেছনে উভয় ক্ষেত্রে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটির সহপ্রযোজক হিসেবে থাকবেন গল গ্যাডটের প্রতিষ্ঠান পাইলট ওয়েব মোশন পিকচার্সের অংশীদার জেরন ভার্সানো, আমেরিকান পরিচালক প্যাটি জেনকিন্স এবং অ্যাটলাস এন্টারটেইনমেন্টের চার্লস রোভেন। নীল নদের রানী ক্লিওপেট্রা চরিত্রে সবশেষ 1963 সালে অভিনয় করেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলর। জোসেফ এলমান কিউভিস পরিচালিত ক্লিওপেট্রা নামের ছবিটি 4টি বিভাগে অস্কার জেতে। এর আগে 1934 সালে সেসিল বি ডিমেল পরিচালিত ক্লিওপেট্রার এই চরিত্রে অভিনয় করেন আমেরিকান ফরাসি অভিনেত্রী ক্লদেট কলবের। এদিকে ডিসি কমিক্সের সুপার হিরো নির্ভর ছবি ওয়ান্ডার ওমেনের বহুল প্রতীক্ষিত সিকুয়েল ওয়ান্ডার ওমেন 1984 করোনাভাইরাস মহামারীর কারণে একাধিকবার পিছিয়েছে। পরিবেশনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের 25 ডিসেম্বর বড়দিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব মধ্যপ্রাচ্যে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এক নেতার খবর দিয়ে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ও সরকারগুলো কোণঠাসা করতে চাইলেও আরব বিশ্বে হু হু করে বাড়ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জনপ্রিয়তা। সিংহভাগ আরব জনগণ মনে করছে যে এরদোয়ানই তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। এরদোয়ানের ব্যাপারে আরব দেশের সরকার ও জনগণের এই বিপরীত অবস্থান উন্মোচিত হয়েছে সম্প্রতি প্রকাশিত একটি ব্যাপক ভিত্তিক জরিপের ফলাফলে।
ভোগবিলাস, সম্পত্তি অর্জন এবং ক্ষমতা টিকিয়ে রাখতে নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে বসে আছে অধিকাংশ আরব দেশ এবং সরকার। মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে দাবি করা দেশগুলোর একটির সঙ্গে রয়েছে আরেকটির প্রকাশ্য শত্রুতা। আর এই সুযোগেই পুরো আরব বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশেষ করে অপেক্ষাকৃত দুর্বল ইসলামী দেশগুলোর পাশে প্রকাশ্যে দাঁড়িয়ে তুরস্ক এখন আলোচিত। সম্প্রতি আরব বিশ্বের 13টি দেশে পরিচালিত হয় এক জনমত জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের 58% মনে করেন অন্য যে কোনো দেশের নীতির তুলনায় তুরস্কের মধ্যপ্রাচ্য নীতি আরব স্বার্থের পক্ষে। ফিলিস্তিন ইস্যু তো বটেই, এমনকি সিরিয়া এবং লিবিয়ায় তুরস্কের বিতর্কিত সামরিক হস্তক্ষেপও সিংহভাগ আরব জনগণ সমর্থন করছে। তুরস্কের পর চীন এবং জার্মানির মধ্যপ্রাচ্য নীতির প্রতি আরবদের মনোভাব সবচেয়ে ইতিবাচক। চীনের নীতির প্রতি সমর্থন করছে 55% এবং জার্মানির নীতির পক্ষে ইতিবাচক মতামত দেন 52% উত্তরদাতা। উল্টো দিকে সবচেয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির ব্যাপারে। এশিয়া ও আফ্রিকায় আরব বিশ্বের 13টি আরব রাষ্ট্রে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ আরব জনগণের মনোভাব জানতে এই জরিপটি করেছে দোহা এবং বৈরুত ভিত্তিক গবেষণা সংস্থা আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ। লন্ডনে রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান এবং মধ্যপ্রাচ্য রাজনীতির বিশ্লেষক সামি হামদি মনে করেন, তুরস্ক রাষ্ট্রের চেয়ে ব্যক্তি প্রেসিডেন্ট এরদোয়ান যে সাধারণ আরব জনগণের বিরাট একটি অংশের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। হামদি বলেন, সন্দেহ নেই তুরস্কের গ্রহণযোগ্যতা বিশেষ করে সাধারণ প্রান্তিক আরব জনগোষ্ঠীর কাছে বাড়ছে। গ্রহণযোগ্যতা বাড়ার পেছনে তুরস্ক রাষ্ট্রের চেয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের ভাবমূর্তি প্রধান ভূমিকা রাখছে। জনমত জরিপে ফিলিস্তিন ইস্যুতে সাধারণ আরব জনগণের আবেগের যে চিত্র ফুটে উঠেছে তা ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরিতে ইচ্ছুক আরব নেতাদের মাথা ব্যথার কারণ হতে পারে। ফলাফলে দেখা গেছে এখনও 89% আরব মনে করেন যে ফিলিস্তিন ইস্যু বিচ্ছিন্ন কোনো ইস্যু নয়, বরং এটি একটি আরব ইস্যু। এমনকি উপসাগরীয় দেশগুলোর জনগণের মধ্যেও এই মনোভাব এখনও খুবই জোরালো। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ছেলের শরীর থেকে 2 সেকেন্ডেই উধাও হয়েছে করোনা। আইওআই সমাবেশে জানালেন ট্রাম্প, মহামারীকে ঠুনকো আখ্যা দিয়ে শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান। তাইওয়ান প্রণালীতে নোঙর ফেলল আমেরিকান যুদ্ধজাহাজ, সতর্ক করল চীন। সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং। মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ, সর্বত্র প্রশংসা। ব্যর্থতায় নরেন্দ্র মোদীর সমালোচনা রাহুল গান্ধীর। নাগোর্নো কারাবাখ যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল আর্মেনিয়া, নতুন এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজান। এবং ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি বলল আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। দর্শক, নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ ইন করুন www.banglachannel24.com। করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয়ার অভ্যেস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। আর বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।